নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সামাজিক আন্দোলন তীব্রতা পেয়েছে। সারা রাজ্য জুড়ে সেই সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশেরও বিভিন্ন অংশে সেই আন্দোলন চলছে, বিদেশেও তার আঁচ পড়েছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো বুধবারও সেই রকমই রাত দখল অভিযান বা রাত দখলের যে আন্দোলন ছিল সেই আন্দোলন হয়েছে এবং প্রচুর মানুষের, বিশেষ করে শহরাঞ্চলের যারা মানুষ রয়েছে তারা, বিশেষ মহিলা সম্প্রদায়, তারা পথে নেমে এসেছিল এবং রাজনৈতিক পতাকা ছাড়াই হচ্ছে সামাজিক আন্দোলনের সেই রূপ নিয়েছে এবং সেই আন্দোলন অনেকটাই তীব্র। তো এইটা নিয়ে হচ্ছে রাজ্য বিজেপির মধ্যে একটা দিশেহারা অবস্থা দেখা দিয়েছে এবং তারা কিছুটা হতাশাগ্রস্ত বটে। বিজেপির মধ্যে ইতিমধ্যে এই আন্দোলন নিয়ে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ সামাজিক আন্দোলন যেভাবে এগোচ্ছে বা সামাজিক আন্দোলন যেভাবে চলছে তাতে বিজেপি সেখানে হ্রাস নেই এবং তারা বুঝতে পারছেন যে এই আন্দোলনে তাদের ভূমিকাটা তেমন নেই। তো তারা অনেকে, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে যে বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল, তো এরকম একটা ইস্যুতে রাজ্যের শাসককে পর্যুদস্ত করতে হলে বা তাকে হচ্ছে বিপদে ফেলতে হলে পতাকা নিয়ে আন্দোলন করা উচিত, এটা হচ্ছে এক দলের মত। আরেক দলের মত হচ্ছে না, জঙ্গি আন্দোলন, যেটা শুভেন্দু অধিকারীরা মনে করেন যে নবান্ন অভিযানের মতো আন্দোলন, যে আন্দোলন করে নবান্ন থেকে উৎখাত করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধরনের দুটি বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, কিন্তু এটা তারা বুঝতে পারছে যে আন্দোলনটা ক্রমশ সামাজিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে, যেখানে কোনো পতাকা নেই, যেখানে কোনো রাজনীতি নেই। তো সেই সামাজিক আন্দোলনে বিরোধী দলের ভূমিকা তেমন ভাবে থাকছে না বা প্রথম থেকেই ছিল না। প্রথম দিকে সেখানে বামপন্থীদের বা সিপিএম এর অবস্থান অনেকটাই স্পষ্ট ছিল, এখনো সেটা রয়ে গিয়েছে। বুধবারও যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন দেখা গিয়েছে যে সিপিএম এর অংশগ্রহণ বেশ ভালোই। তারা পতাকা ছাড়াই হচ্ছে পাড়ায় পাড়ায় মানুষকে হচ্ছে সংগঠিত করা, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় করে সেখানে মিছিল বার করা এবং তার পরবর্তীকালে সে মোমবাতি যেন, যদিও বিজেপিও সেই আন্দোলনকে সমর্থন করে কল দিয়েছিল। তো শুভেন্দু অধিকারীরা মনে করছে যে সুকান্ত মজুমদার যে পথে এগোচ্ছেন বা রাজ্য বিজেপি যে পথে এগোচ্ছে সেই ধর্ণা অবস্থান, তারা প্রথমে মিছিল করেছিল, স্বাস্থ্যবন অভিযান হয়েছে, সবই হয়েছে, শ্যামবাজারে 5 দিন ধর্ণা, তারপরে ধর্মতলায় 7 দিন ধর্ণা হয়েছে। সেই ধর্ণা একেবারে চূড়ান্ত ফ্লপ করেছে। অনেকেই বলেছেন যে মঞ্চে যার লোক দেখা গিয়েছে, যে চেয়ার পাতা ছিল সেখানে তা গুটি কয়েক লোক দেখা যায়নি এবং যত চেয়ারে লোক ছিল তার থেকে অনেক বেশি মাইক্রোফোন ছিল সারা ধর্মতলা জুড়ে। তো সেই ধর্ণা অবস্থানটা আরো এক্সটেন্ড করেছে। বৃহস্পতিবার দিন হাইকোর্টের আদেশে প্রথম দফায় 7 দিন ধর্ণা হয়েছিল, দ্বিতীয় দফায় আরো 7 দিন এক্সটেন্ড করা হয়েছে। তো সেই আরো 7 দিন, এটা 16 তারিখ পর্যন্ত আরো এক্সটেন্ড করা হয়েছে হাইকোর্টের আদেশে। 16 তারিখ পর্যন্ত ধর্ণা চালাবে, কিন্তু শুভেন্দু অধিকারী এই ধর্ণা মিছিল এইসব আন্দোলনে তার বিশেষ বিশ্বাস নেই, কারণ শুভেন্দু বুধবার দিনই বলেছেন যে এমন আন্দোলন করতে হবে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন ছাড়া করা যায় এবং তাকে গিয়ে একেবারে এয়ারপোর্টে বিমানে তাকে বসিয়ে দিয়ে আসতে হবে, তাকে রাজ্য ছাড়া করতে হবে, এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন। তো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে তুলে এয়ারপোর্টে গিয়ে প্লেনে বসিয়ে দিয়ে আসতে হবে, নইলে এই রাজ্যে কোনো নারী নির্যাতন, চুরি দুর্নীতির কোনোটারই বিচারও হবে না, শাস্তিও হবে না। জনমত অত্যন্ত তীব্র, জনরোষ বাড়ছে, শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার। রাজ্য বিজেপিতে অনেকেই মনে করছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলাদেশের স্টাইলে আন্দোলনটা চাইছেন, কারণ হচ্ছে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে শুভেন্দু হয়তো বুঝতে পারছেন যে ভোটে জিতে নবান্নে যাওয়াটা হয়তো তার পক্ষে কঠিন, কিন্তু এইরকম একটা ইস্যুতে যখন মানুষ এইটা বিচার চেয়ে পথে নামছে, সেই সময় একটা নন পলিটিক্যাল অথবা পতাকা ছাড়া একটা আন্দোলন করে সেখানে শাসককে উৎখাত করার একটা পরিস্থিতি তৈরি করা, বা সেই উৎখাত করতে গেলে প্রচুর মানুষের জমায়েত হলে সেখানে যদি নবান্ন অভিযান হয় বা এই ধরনের কোনো অভিযান হয়, সেখানে মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেখানে অভিযান চালালে যদি বাংলাদেশের মতো গুলি ছড়া হয়, সেই আন্দোলন আরো পাকাবে এবং সেটা
সেটাকে আরো বেশি ত্বরান্বিত করা গেলে হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রীকে উৎখাত করা যাবে, যেটা বাংলাদেশে ভোটে হয়নি, সেটা গণ আন্দোলন দিয়ে হয়েছে। তো সেখানে শুভেন্দুর মত হচ্ছে যে, বা শুভেন্দুর পথ হচ্ছে সেই পথে যাওয়া, যে এমন ভাবে নবান্ন অভিযান বা কিছু করা হোক যাতে শাসক বা মুখ্যমন্ত্রীকে হচ্ছে উৎখাত করা যায় এবং তাকে সেই বিমানে বসিয়ে দিয়ে আসার কথা যেটা বলা হয়েছে। আবার বিজেপির অন্য অংশ মনে করছে যে না, সেটা নয়, তারা যেভাবে পতাকা নিয়ে আন্দোলন করছে, কারণ বিজেপি প্রধান বিরোধী দল, তাদের একটা দায়িত্ব রয়েছে, তাই তারা পতাকা নিয়ে আন্দোলন করবে এবং হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির নির্দেশ যে পতাকা নিয়ে বিজেপি আন্দোলন করবে প্রধান বিরোধী দল হিসাবে। তো একটা মতের একটা দ্বন্দ্ব সেটার মধ্যে রয়েছে। আবার বিজেপি নেতারা এটাও বুঝতে পারছেন যে সামাজিক আন্দোলন যতটা ছড়িয়ে পড়ছে, সেখানে সিপিএম সামনে থেকে না থাকলেও হচ্ছে পিছন থেকে সিপিএম সেটাকে ব্যাকিং করছে, কারণ বিভিন্ন জায়গা থেকে তারাও দেখতে পাচ্ছে বা খবর পাচ্ছে বা শুনতে পাচ্ছে যে সিপিএম এর লোকজন পাড়ায় পাড়ায় মানুষকে এই সামাজিক আন্দোলনে সামিল হওয়ার জন্য, পতাকাহীন এই সামাজিক আন্দোলনে সামিল হওয়ার জন্য, আরজি করে নিহত চিকিৎসকের বিচার চেয়ে পথে নামানোর ব্যাপারে সিপিএম এর একটা সক্রিয় অংশগ্রহণ রয়েছে এবং রাষ্ট্র অনেকটাই তাদের হাতে এবং তারা খুব সংগঠিতভাবেই সেটা করছে। যেমন বুধবারের যে মিছিলগুলো হয়েছে, সেখানে কালো গেঞ্জিতে জাস্টিস ফর আরজি কর সাদা রঙে প্রিন্ট করা, এইসব গেঞ্জি ছাপানো, অটো নিয়ে বা ফ্লেক্স তৈরি করে মিছিলের সামনে সে ব্যানার তৈরি করা, এই ঘটনাগুলো, সেখানে মিছিলের স্লোগান দেওয়া, এগুলো খুব সংগঠিত আকারেই হচ্ছে সিপিএম করছে। সিপিএম বিভিন্ন জায়গায় মানববন্ধন করছে, সেখানে পতাকা নেই। আবার সিপিএম ব্যানারও হচ্ছে মিছিল করেছে দুদিন আগেই, রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত। কিন্তু সামাজিক আন্দোলনগুলোতে সিপিএম এর একটা ভূমিকা রয়েছে, সেখানে বিজেপির হ্রাস নেই, রাসটা আলগা হয়ে গেছে বা বিজেপির প্রথম থেকেই হ্রাস ছিল না। সেখানে সিপিএম এর ছাত্র যুব সংগঠনের লোকজন নেমে মানুষকে হচ্ছে এই পথে নামার জন্য আহ্বান জানাচ্ছে এবং পতাকাহীন সামাজিক আন্দোলনে সেটা রূপান্তরিত করার চেষ্টা করছে। সিপিএম হয়তো মনে করছে এর থেকে তাদের কোনো তারা লাভবান হতে পারে রাজনৈতিকভাবে পরবর্তীকালে। তো বিজেপি এই রাষ্ট্র বা এই আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে সেখানে রাষ্ট্র চলে গিয়েছে এবং তারা নিজেদের ব্যানারে যেটা করছে সেখানেও তেমন কোনো ছাপ পড়ছে না সেই আন্দোলনে। সেই কারণে তো শুভেন্দু একটু জঙ্গি আন্দোলনের কথা বলছে, একটু নিরামিষ আন্দোলনের কথা বলছে। তো এখন যাই না, বৃহস্পতিবার দিন সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়েছেন, তিনি এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার দিল্লিতে কাজ রয়েছে। শুক্রবার তিনি ফিরে এলে আবার নতুন করে সেই ধর্ণা তো চলবেই, অন্য কোনো পথ তারা অবলম্বন করেন কিনা, বা শুভেন্দু অধিকারী যেটা চাইছেন যে আবার নবান্ন অভিযানের মতো কোনো অভিযান করা, যে অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হচ্ছে নবান্ন থেকে উৎখাত করা, এইটা যেটা তিনি চাইছেন। তিনি আর হয়তো ভোটে জিতে নবান্নে বসবে বিজেপি, সেরকম হয়তো আর ভাবনা তার মধ্যে নেই। তো এরকমই দেখা যাক যে বিজেপি শেষ পর্যন্ত এই সামাজিক আন্দোলনের মধ্যে বিজেপি ঢুকতে পারে কিনা, নাকি যেটা তারা মনে করছেন যে সিপিএম অনেকটা অগ্রণী ভূমিকা নিয়ে সামাজিক আন্দোলনটাকে জোরদার করিয়েছে। এবং অনেকেই বলছে, রাজনৈতিক পর্যবেক্ষকরা, যে যেভাবে এই আরজি করের মৃত চিকিৎসককে নিয়ে সামাজিক আন্দোলন বাংলায় হচ্ছে, তা অতীতকালে কোনোদিন তারা দেখতে পাননি, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি। এর আগেও হয়েছে, অনেক প্রতিবাদ আন্দোলন হয়েছে রিজানুর রহমান বা অন্য সময় কারোর এরকম অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, কিন্তু যে এই আন্দোলন কোনোদিন অনেকেই দেখেননি, যে এরকম পশ্চিমবঙ্গে কোন একটা মৃত্যুকে নিয়ে এরকম সামাজিক আন্দোলন। তো এখন জানি না শুভেন্দুরা শেষ পর্যন্ত কি করবেন। তবে শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার দিন পুলিশের বিরুদ্ধে তিনি যেভাবে এই ঘটনায় অভিযোগের আঙ্গুল তুলছিলেন, সেই কি বলে অবস্থাটা তিনি ফের বজায় রেখেছেন, বা সেই জায়গা থেকে যে সরছেন না, সেটার কারণে তিনি একটি পদক্ষেপ করেছেন। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যে পদক, তিনি যে দুটি পদক পেয়েছিলেন 2013 এবং 23 সালে রাষ্ট্রপতি পদক, সেই পদক কেড়ে নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী কি বলে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দিয়েছেন। যে চিঠির মূল বিষয়টা হলো যে বিনীত গোয়েল এই তদন্ত, তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসাবে এই যে তদন্ত পরিচালনা যে নেতৃত্ব দিয়েছেন, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন এবং তিনি বা তার পুলিশ হচ্ছে এই তদন্তে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছে। তো এই কারণে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক, ব্যবস্থা বলতে যে তিনি যে 2013 এবং 23 সালে যে প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং ইন্ডিয়ান পুলিশ মেডেল তিনি যে পেয়েছিলেন কি বলে দক্ষতা অর্জনে বা পুলিশি
কাজে দক্ষতা অর্জনের জন্য তাকে যে পদক দেওয়া হয়েছিল সেই পদক কেড়ে নেওয়ার জন্য। তা শুভেন্দু অধিকারী চিঠি পাওয়ার পরে আমি দু একজন যারা এই পদক পেয়েছেন কয়েকজন আইপিএস এর সঙ্গে আমি কথা বলেছিলাম। তাদের বক্তব্য হলো যে শুভেন্দু অধিকারী বিষয়টা জানেন না, তিনি হয়তো রাজনীতি করার জন্যই এই ধরনের চিঠি লিখেছেন। কারণ হচ্ছে কারোর পদক কেড়ে নিতে হলে এখন যে সিস্টেম বা এখন যে পদ্ধতি রয়েছে তাতে হচ্ছে তাকে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিংসে চার্জশিটেড হতে হবে। সেই ডিপার্টমেন্টাল প্রসিডিংসে তিনি যদি অভিযুক্ত প্রমাণ এবং চার্জশিটেড হন সেক্ষেত্রে হচ্ছে পদক কেড়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া দ্বিতীয় হচ্ছে তিনি যদি কোনো ক্রিমিনাল মানে ফৌজদারি কোনো অপরাধ করে থাকেন বা কোনো ফৌজদারি অপরাধে তাকে যদি চার্জশিট করা হয় সেক্ষেত্রে পদক কেড়ে নেওয়ার ব্যাপারে বিবেচনা করা হতে পারে। এই ধরনের কোনো কড়া পদক্ষেপ সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে না হলে তার পদক ওইভাবে কেড়ে নেওয়া যায় না। কোনো রাজনৈতিক কারণে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলো বা কোনো অভিযোগ করে কেউ আবদার করলো রাষ্ট্রপতির কাছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পদক কেড়ে নেওয়ার জন্য, তাতে তার পদক কেড়ে নেওয়া যায় না। তাকে হচ্ছে অ্যাকিউজড হতে হয় এবং তার বিরুদ্ধে চার্জশিট হতে হবে। এই ধরনের অভিযোগ থাকলেই তখন হচ্ছে সেক্ষেত্রে পদক কাড়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। তো আমি শুভেন্দু ঘনিষ্ঠ দু একজনের সঙ্গে কথা বলেছিলাম যে বিনীত গোয়েলের বিষয়ে শুভেন্দুর এই ধরনের বক্তব্য। কারণ শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এই মামলায় বিনীত গোয়েলকে আক্রমণের তীর যে সানিয়েছেন, বারে বারেই হচ্ছে তাকে গ্রেপ্তার করে জেরা করতে হবে সিবিআই কে বা তার পদত্যাগ চেয়েছেন। তো আমি দু একজন শুভেন্দুর ঘনিষ্ঠ যারা বিজেপিতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। আর তাদের বক্তব্য অনুসারে যে গত 2 বছর ধরে শুভেন্দু ঘনিষ্ঠ বেশ কয়েকজন ইউটিউবার আছেন যারা কিছু খবর সংবাদ করেছিলেন যে সংবাদগুলো হচ্ছে অসত্য এবং হচ্ছে উস্কানিমূলক, সেই নিয়ে কিছু অভিযোগ দায়ের হয়েছিল লালবাজারে বা কলকাতা পুলিশের কাছে। সেই ব্যাপারে সেই সমস্ত ইউটিউবারদের হচ্ছে পুলিশ নোটিশ করে, কোনো কোনো ক্ষেত্রে কেস করা হয়েছিল। তো সেই নিয়ে তারা সেই ইউটিউবাররা শুভেন্দুর কি বলে গুণগান গায় সারাদিন ধরে। তো সেই জন্য হয়তো শুভেন্দুর একটু স্বার্থে লেগেছিল, সেই কারণে হয়তো তার বিনীত গোয়েলের উপর রাগ রয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠদের দু একজন এও বলেছেন যে এর পরবর্তীকালে রাজ্যপালের বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ এসেছিল সেই তদন্ত বিনীত গোয়েল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে করিয়েছিলেন। এটাও শুভেন্দুর একটা রাগের কারণ। ইউটিউবারদের নোটিশ করা, তাদের বিরুদ্ধে মামলা করা, যারা অভিযোগ করেছিল মামলা দায়ের করা বা নোটিশ করা কারোর অভিযোগের ভিত্তিতে, এবং একইভাবে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা, এই নিয়ে একটা শুভেন্দু অধিকারীর ক্ষোভ রয়েছে। সেই সব ক্ষোভের কারণেই হচ্ছে তিনি বিনীত গোয়েলের হয়তো পদত্যাগ চেয়ে এসছেন গোড়া থেকেই। এবং পরবর্তীকালে যখন জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান চালায় তারাও পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেছিলেন। শুভেন্দু হয়তো বলেছিলেন সে যাত্রা হয়তো তাদের চাপে পড়ে বিনীত গোয়েল পদত্যাগ করবেন, কিন্তু যাই হোক তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছে লালবাজারে। আলোচনার পর তারা সে অবস্থান তুলে নিয়েছেন এবং বিনীত গোয়েল যথারীতি তিনি পুলিশ কমিশনার পদেই রয়েছেন। সেই কারণে হয়তো শুভেন্দু অধিকারী একটা রাগ রয়েছে, তাই হয়তো তিনি শেষ পদক্ষেপ হিসাবে তার পদক কাড়ার জন্য রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। কিন্তু ওই যে আইপিএস এর সঙ্গে আমি কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা যে পদ্ধতির কথা বলেছেন সেই পদ্ধতি অনুসারে এইভাবে কারোর পদক কাড়া যায় না। তাতে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন বা বিজেপির মধ্যে যারা শুভেন্দু বিরোধী বা শুভেন্দুর নিন্দুকেরা রয়েছেন তারা অনেকে বলছেন যে এইসব হচ্ছে শুভেন্দুর অধিকারীর বদ্ধ পাগলামি। তো সেই পাগলামির কারণেই হচ্ছে তিনি হয়তো এই ধরনের চিঠিটি দিচ্ছেন। তো জানি না শুভেন্দু অধিকারী আসল কোন লক্ষ্য, বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে তার যে দাবি বা তার পদক কাড়ার দাবি, আসল কোন লক্ষ্য, সেই লক্ষ্যগুলোর জন্যই কি তিনি এই পদক্ষেপ করছেন সেটা শুভেন্দু অধিকারী বলতে পারবেন। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।